যেহেতু ভারতের নির্বাচনের দিকে নজর রাখছেন, তারা জানেন যে এই মুহূর্তে কিন্তু বিজেপির দম্ভ চুরমার দিল্লি দখল কংগ্রেস। কেন বলছি সে ব্যাখ্যা আজকে জানাতে চাই। আপনারা জানেন যে ভারতের লোকসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। তারা ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। নির্বাচনের 543টি আসনের চূড়ান্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে 234টি আসন। অন্যান্য যে দলগুলো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা পেয়েছে 17টি আসন। গত দুবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে। তবে আশঙ্কার কথা যেটি সেটি হচ্ছে তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। একটু পেছনের দিকে ফিরে কিছু ব্যাখ্যা আপনাদের জানাতে চাই। রাম মন্দির নির্মাণ, 370 ধারা বিলুপ্তি, নাগরিকত্ব সংশোধনী আইনের সিএএ প্রতিশ্রুতি পূরণের দাবি ছিল বিজেপির। এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল দলটির। ছিল 400 পার করার স্লোগান কার্যকরের লক্ষ্য। কিন্তু 18তম লোকসভা নির্বাচনের ফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গড়তে হবে বিজেপিকে। মাত্র 11.5 মাস আগে গড়া বিরোধী জোট, যাকে প্রচার পর্বের আগাগোড়া কটাক্ষ করে এসেছেন মোদী সহ বিজেপি নেতারা, তারাই আটকে দিল পদ্মের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথ। আগের দুই নির্বাচনে ম্যাজিক ফিগার স্পর্শ করলেও এবার কিন্তু বিজেপি সেটি পারেনি। এ কারণে যেটি বারবার বলছি যে শরিকদের কাঁধে ভর করতে হচ্ছে এবং শেষ পর্যন্ত এছাড়া কিন্তু আর কোনো রাস্তা খোলা নেই। আমরা যদি এই জায়গাটিতে একটু বিশ্লেষণ করতে চাই তাহলে সহজেই বলা যায় তারা কিন্তু মোদির ঘর ভেঙে অর্থাৎ জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে। ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে কংগ্রেসের কয়েকজন নেতা সরকার গঠনের উদ্দেশ্যে তারা কিন্তু এরই মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন। এই দুজনই মোদির বিজেপি দলের মিত্র এবং আপনারা জানেন বলা হচ্ছে যে ভারতের ভাগ্য এখন নির্ভর করছে 2N সংখ্যার এই নেতার উপরে। আপনাদের জানিয়ে রাখি যে উদ্ধব ঠাকরে, যিনি প্রথম নেতা হিসেবে জনসম্মুখে ব্যাপারে কথা বলেছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে কংগ্রেস তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। কংগ্রেসের অপর জ্যেষ্ঠ নেতা আমরা যদি সালমান খুরশিদের কথা জানি, তিনিও কিন্তু আবার এই ব্যাপারে একটু সতর্কতা বজায় রেখে বলেছেন যে আমরা আমাদের সব মিত্র এবং অন্যান্যদের সাথে নিয়ে কিন্তু একটি সরকার গঠন করব, কিন্তু তিনি সরাসরি কারো নাম বলেননি। এর সম্ভাবনা আরো প্রবল হয়েছে কারণ দুই জোটের মধ্যে ব্যবধান খুবই কম। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল মিলে 28টি আসন পেয়েছে বলে ফলাফলে দেখা গেছে। যদি এই দুজন বিজেপির সঙ্গ ত্যাগ করে এবং ইন্ডিয়ার সঙ্গে যোগ দেয় তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোটের আসন সংখ্যা দাঁড়াবে 260-এ। অপরদিকে বিজেপির এনডিএ জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে 260-এ। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, বিজেপি ছেড়ে যদি এই দুটি দল কংগ্রেসের সাথে যোগ দেয় তাহলেও কিন্তু কংগ্রেস ইন্ডিয়া জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমরা খেলার মাঠে যেমন টাই দেখি এখানেও 260 হচ্ছে। তখন আবার কি হবে জানেন, তখন এই দুই জোটের সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 272 থেকে 12 আসন কম থাকবে। আর এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা। তারা সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে যে ভারতের সরকার গঠনের জন্য এখন কিন্তু দামি হয়ে উঠেছে স্বতন্ত্র প্রার্থীরাও। তবে এর আগে নীতিশ বাবুকে এনডিএ জোট ছেড়ে কংগ্রেসের হাতটা তো ধরতে হবে, একই সাথে হাত বাড়াতে হবে আরেক ক্রীড়ানক অন্ধ্রপ্রদেশের বাবু চন্দ্র নাইডুর দিকে। তবে চিন্তা নেই, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুইজনই ভারতীয় রাজনীতির খুব পুরনো পাল্টুরাম হিসেবেই পরিচিত। পাল্টি শব্দটা হিন্দিতেও প্রচলিত, যার মানে হলো দিগবাজি খাওয়া। আসলে কে, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুইজনই তাদের রাজনৈতিক ক্যারিয়ারে এতবার বিজেপির সঙ্গ ছেড়েছেন এবং ধরেছেন যে রাজনীতির পর্যবেক্ষকরাও খেই হারিয়ে ফেলেছেন। কিন্তু পাল্টুরাম শব্দটা তাদের নামের সঙ্গে সেটে বসে গেছে। এরা যদি শেষ মুহূর্তে দিগবাজি খায় তাহলে কেল্লা ফতে। জানিয়ে রাখি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জোট পরিবর্তন করার জন্য অখ্যাতি রয়েছে। তিনি গত 10 বছরে 5 বার জোট পরিবর্তন করেছেন। সর্বশেষটি করেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। এই মাসে তিনি ইন্ডিয়া জোট ছেড়ে মোদির এনডিএ জোটে যোগ দিয়েছিলেন। অপরদিকে কম যান না বাবুচন্দ্র নাইডু। 2019 সালে নির্বাচনের আগ মুহূর্তে মোদির জোট ছেড়ে দিয়েছিলেন। এরপর এবারের নির্বাচনের আগে আবার জোটে যোগ দেন, মোদির হাত ধরেন। যেমন এবারে লোকসভা নির্বাচনে জেডিইউ টিডিপি দুটি দলই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হিসেবে ভোটে লড়েছে। বিহারে অন্ধ্রপ্রদেশে যথাক্রমে জেডিইউ ও টিডিপির সঙ্গে বিজেপির আসন সমঝোতা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে নির্বাচনের ফল বেরোনোর পরও এই দুটি দল বিজেপিকে সমর্থন করতে বাধ্য থাকবে। এখানেই কিন্তু মূল খেলা শুরু।
সেই ব্যাখ্যাটা একটু করে শুনুন। ভারতের নির্বাচনের আগে যেসব প্রাক নির্বাচনী সমঝোতা হয়, ভোটের পরেও কোনো একটা জোটের সেই দলগুলোকে একসঙ্গে থাকতে হবে, তার কিন্তু কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। পরিস্থিতি অনুযায়ী ধরা যাক এনডিএ জোটের কোনো দল ভোটের ফল বেরোনোর পর প্রতিপক্ষ ইন্ডিয়া জোটে যোগ দিতেই পারে, কিংবা উল্টোটাও অনায়াসেই ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেশের রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে তাদের সমর্থন কোন দল বা জোটের দিকে সেটা জানালে কিন্তু যথেষ্ট। তাহলে কি দেখা যাচ্ছে যে আমরা যে দুই পোল্টিরামের কথা বলছি, সেই দুই পোল্টিরাম কি করবে যদি শেষ মুহূর্তে পোল্টি দিয়ে এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোটের হাত ধরে, তাহলে কিন্তু খেলা জমে যাবে। কিন্তু সবই এখন সময় বলে দেবে। তাই এখন দেখার অপেক্ষা কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিকু ও তুষার বাদ। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 গাজী হাফিজুর রহমান লিকু ও উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার চুক্তি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুই প্রজ্ঞাপনেই জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরে। এতে তুষার ও লিকুর চুক্তি আগামী 1 জুন থেকে বাতিলের কথা জানানো হয়েছে। চুক্তি বাতিলের কোনো কারণ এসব প্রজ্ঞাপনে থাকে না। সাধারণত এসব বিষয়ে সরকারের কোনো পর্যায় থেকে বক্তব্য দেওয়া হয় না। প্রতিটি প্রজ্ঞাপনেই লেখা থাকে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। 2019 সালে মার্চ মাসে হাসান জাহিদ তুষার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে চুক্তি করে তাকে আবারও উপপ্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ পাওয়ার আগে তুষার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ার সময় তিনি ছাত্রলীগের রাজনীতি জড়িয়েছিলেন। গাজী হাফিজুর রহমান লিকু ও 2019 সালে প্রথম নিয়োগ পেয়েছিলেন। গত নির্বাচনের পর নতুন চুক্তি করে তাকে সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়। লিকু ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন। 2008 সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।